হ্যালো এভরিওয়ান। একটা দারুণ উপলক্ষে আবার সামনে এসেছি। সেটা হচ্ছে যে এটা পার্সোনালি আমার শুধু ঢাকা কমিক্সে নয়, এগুলো আমার একটা দারুণ জার্নি ছিল। সেটা হচ্ছে যে 'রুহান রুহান' গ্রাফিক নভেল। এটা মোহাম্মদ জাফর ইকবালের একটা সায়েন্স ফিকশন। অনেকে এটা পড়েছেন, জানেন। এবং এটা পোস্ট অ্যাপোক্যালিপটিক, মানে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। তারপর নতুন করে মানুষ বাঁচার চেষ্টা করছে। ওই সময় আবার একটা আদিম সমাজ ব্যবস্থা ফিরে এসছে। খুব আনকমন সেটআপ না, কিন্তু কিছু জিনিস খুবই দুর্দান্ত এবং ইন্টারেস্টিং। এই উপন্যাসটা পড়ার সময় আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে যদি একটা কাজ করা যায়। মূলত মুভি করার যেহেতু সামর্থ্য, সাধ্য ইত্যাদি আমাদের নাই। তো যেটা করতে পারি সেটা হচ্ছে ড্রইং। আমার মনে আছে এই কাজটা ২০১৪ তে ১ম আমি পড়তে বেশ কিছু রাফ স্কেচ করি খাতাতে। এবং তখন আমার মনে হচ্ছিল যে এটা কিভাবে, মানে এটাতে পারমিশন লাগবে। আমি তো জাফর ইকবাল স্যারকে চিনি না বলতে পার্সোনালি কোনো অ্যাক্সেস ওইভাবে নাই। কিন্তু তখন আমার মনে হলো যে আমি তো উন্মাদ ম্যাগাজিনে কাজ করি, যেটার সম্পাদক হচ্ছেন তারই ছোট ভাই আহসান হাবিব। তো আমি তাকে তখন বলি যে, "আমি আপনার মেজো ভাইয়ের এই বইটা নিয়ে কাজ করতে চাই। তো কি করব?" উনি বললেন, "আমি তোমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি একটা ফোন করে চলে যাও।" কিন্তু আমার কাছে ব্যাপারটা এত সহজ ছিল না যে তাকে আমি একটা কল করে বলব, আপনার একটা মানে কল করার সাহসটা আসলে আমার ছিল না, সত্যি কথা যেটা। এবং তারপরে খুবই ইন্টারেস্টিং একটা আ হয়, সেটা একই সাথে স্যাডও। সেটা হচ্ছে আমাদের আসান হাবিব যিনি, তাদের একজন পারিবারিক মেম্বার, উনি অসুস্থ ছিলেন, হসপিটালাইজড। আমি তাকে দেখতে যাই এবং সেইখানে আমার জাফর ইকবাল স্যারের সাথে দেখা হয়। এবং কোনো একটা কারণে, আমি জানি না কেন, ওই স্কেচ বুকটা আমার সাথেই ছিল। তো আমার মনে হলো এটা মেবি একটা গুড টাইম না এটা নিয়ে কথা বলা। কিন্তু তখন আহসান হাবিব, তিনি আমার আ অনেক দিনের বস বলি আমি যাকে, উনি বলেন, "এই তুমি না এটা করবা বললা, তুমি এখন দেখাও।" তো আমি খুবই আ দুরু বক্ষে যাকে বলে, আমি বললাম যে, "স্যার, আমি এটা নিয়ে একটু কাজ করতে চাই, আমি কমিক্স আঁকি ইত্যাদি। তো কিছু রাফ স্কেচ আছে, আপনি একটু যদি দেখতেন।" উনি দেখে বললেন, "আরে এটা তো খুব ভালো হইছে, করে ফেলো।" তো এই যে করে ফেলো বা মানে তার কোনো আপত্তি নাই। এটা মৌখিকভাবে শোনাটা একটা বিরাট ব্যাপার। এবং বলার পরে আমি যখন হসপিটাল থেকে বের হই, আমার মাথায় আসছে যে তখন যে সত্যি করতে হবে, এটা আমার প্যানিক লাগা শুরু হয়। কারণ ২-১ টা কনসেপ্ট আর্ট, রাফ স্কেচ, ক্যারেক্টার এঁকে ফেলাই যায় মিউজিক্যাল। তো শেষ করা কিন্তু এত সহজ না। আর সত্যি বলতে এই যে এটা ২০১৪ র কথা বলতেছি। এটা শেষ হতে কিন্তু ২০২২, মানে কত ৭ বছর না ৮ বছর কত হয়? এনিওয়ে, মানে একটা বিগ টাইম। এতদিন ধরে আমি কেন আঁকলাম? আজকের ভিডিওতে আমি ওইটাই বলতে চাই। ১ম কাহিনী হচ্ছে, আমি যখন এটা শুরু করি আমার ধারণা ছিল না যে এটা আসলে কত পৃষ্ঠা হবে। হ্যাঁ? কেউ যদি দেখতে চান, বা এখানে এটা বোধহয় ২৩৭ বা সামথিং। আমার জন্য এটা অনেক। কারণ আমি সাধারণত পলিটিক্যাল কার্টুন আঁকি একটা বক্সে একটা। এটা যারা খুব ভালো কমিক বুক আর্টিস্ট তারা হয়তো এক টানে অনেক আঁকতে পারেন। তো মোটামুটি এটা এখানে একটা কপি মিসিং আছে। বইলার পরেও দেখো মনে। তো ১ম প্রবলেম যেটা ছিল, সেটা হচ্ছে আমি এটার ব্যাপ্তি বুঝি নাই। মানে এটা যে আদৌ কত পৃষ্ঠা যাবে? কারণ একটা উপন্যাসে দেখা যায় ১ পেজ গল্প, এটা আঁকতে অন্তত ২ পেজ কমিক্স আঁকতে হয়। যদি আমি মোটামুটি সবগুলি সিন ফুটিয়ে তুলতে চাই তাহলে এটা লাগে। এটা আমার ধারণা ছিল না। তো এটা যদি কথার কথা যে ৩০০ পৃষ্ঠা হয়, তাহলে আমাকে ৬০০ পৃষ্ঠা আঁকতে হবে। এটা ক্যালকুলেট করে আমার তখন অবস্থা কাহিল। কারণ বলে ফেলছি আমি এটা করব। তো তারপরে যেটা করলাম, ১ম এই ওইটা মাথায় নিই নাই। ১ম হচ্ছে 'One এইটা আমি ২০১৪ র বইমেলাতে নিয়ে আসি। এবং ১ম টা ডিফিকাল্ট ছিল এই কারণে যে অনেক ক্যারেক্টার ডিজাইন, ইভেন এই যে প্রপস ডিজাইন, কিরকম তাদের ড্রেস আপ হবে, এবং আ ড্রইং জ্ঞান বলি বা যাই বলি, সেটা অনেক লার্নিং এর মধ্যে দিয়ে। কারণ অনেক কিছু আঁকি নাই জীবনে। যে গাড়ি কেমন, একটা অস্ত্র কেমন, একজন সোলজার কেমন, ইভেন সলিড ব্লাক এর ব্যবহারটা, যে টেক্সচার কিভাবে দিব। তখন হচ্ছে ম্যাঙ্গো স্টুডিও 4, EX4, আমরা বলবো এক্সটেন্ডেড 4 ভার্শনে কাজ করেছিলাম ১ম। এবং সলিড ব্লাক এর ব্যাপারটা আমি অনেক কষ্টে বোঝার চেষ্টা করতেছিলাম। কারণ প্রচুর ব্লাক না দিলে এটা শেষ করা যাবে না। প্রত্যেকটা কর্নার যেটা ইম্পোর্টেন্ট ওটা বাদে বাকি সব, এটা বাইরের কমিক আর্টিস্টরাও করে, এবং আমি তখন পরে বুঝি এটা আসলে পারপাসফুলি করা, যে আ ডিজাইন ব্লাক আমি এটাকে বলি, যে সলিড এটা যেই দেখবেন যে প্রচুর ব্লাক এর কাজ আছে ঠিকঠাক। যে জায়গাটা আমার দরকার নাই, লেস ইনফরমেশন। পেইন্টিং এ যেমন এটা হচ্ছে একটু অফ এরিয়াতে ভিতরে ডিটেইল থাকতেও পারে, নাও পারে। এইটা আমি অ্যাডাপ্ট করার অনেক চেষ্টা করছি তখন। এটা তো একটা সময় চলে গেছে 1 এ। 1 করার পর 2। এখন আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে আ আঁকছিও আমি, অ্যাডাপ্ট ইত্যাদি সমস্ত কিছু আমি একা, এবং এটা পাবলিশ করা, ওইটা মার্কেটিং করা, বিক্রি করা ইত্যাদি আমার পার্সোনাল দায়িত্ব। এইটা একটা হিউজ প্রেশার। এবং দেখা যেত অন্য সবাই যখন কমিক বুক, অন্য অনেক সিরিজ আমাদের এখানে প্যারালালি চলতেছে, সবগুলিকে যখন এডিট করা বা ইভেন পেজ ম্যানেজমেন্ট, পেজ ডিজাইন ইত্যাদি করা, বিজনেস প্ল্যান-ট্যান করার মধ্যে আমার কাছে লাগতো যে এটা আমার এতই পার্সোনাল একটা প্রজেক্ট, যে
এইটা ঠিক মানে অন্যগুলোর উপর আমি প্রায়োরিটি দিই নাই কখনো। এটা একটা বড় কারণ। এটা কারণ মাঝখানে এমন হলো যে ১ বছর আমি আঁকি নাই। জাস্ট নট বিকজ যে আমি আঁকতে পারছি না বা ইচ্ছা করছে না তা না। কিন্তু আমার কাছে মনে হতো যে আচ্ছা এইবারে বাজেট নাই। একটা কথা যদি বলি প্রিন্ট করার টাকা নাই। তো এটা আমার এবং প্রিন্ট ছাড়া আমার কাছে এখনো যেহেতু আমি একটু ওল্ড স্কুল বা প্রিন্ট ছাড়াও এটা ঠিক জমে না। মানে ডিজিটাল পিডিএফ ইত্যাদি আসলে ভালো লাগে না। ইটস গুড পড়ে আমি গল্পটা বুঝলাম কিন্তু আই নিড টু স্মেল দ্য বুক, হোল্ড দ্য বুক ইন মাই হ্যান্ড। তো ওইজন্য আমার মনে হয় যে এটা প্রিন্টই করতে হবে। যেহেতু আ এই ধরনের একটা 4 কালার বইয়ের মিনিমাম ৳১ থেকে ৳১.৫ লাখ একটা প্রিন্টিং অ্যান্ড ইত্যাদি কস্টিং থাকে। ওইটা যখনই এনশিওর হতো তখন আমার মনে হতো এখন আঁকা যায়। মানে জিনিসটা আমি বলব যে এজ অ্যান আর্টিস্ট এটা আমার জন্য খুব ক্ষতিকর এই কারণে যে আমি অলওয়েজ ড্রইং এর চাইতে আমার প্রায়োরিটি ছিল যে বাজেট কত, ইত্যাদি কত, আদৌ এটা ম্যানেজ করা পসিবল কিনা এইসব। মেবি এটা রং, মেবি এটা রাইট, মেবি এটা অন্য পাবলিশারকে দেওয়া উচিত ছিল জানি না। বাট পুরা জার্নিটা আমি খুবই এনজয় করছি এই কারণে যে এটা আমার একটা বিরাট লার্নিং ছিল। কারণ থ্রু দ্য আ পেজেস আপনারা যদি দেখেন বা আমি নিজেই মাঝে মধ্যে দেখি যে আসলে প্রতিটাতে আমার যে নতুন কিছু লার্নিং, হ্যাঁ? এবং যতই আমরা শেষের দিকে গেছি আমি মনে করি যখন যেখানে যা শিখছি, আমার স্কেচবুক যেমন ৫ নম্বরটা আমি ওই সময় যখন প্রচুর স্কেচবুক এটা করোনার মধ্যেও অনেকখানি আঁকা ওই টাইমটায়। তো প্রচুর ড্রইং কিন্তু আমি এখানে প্রচুর লার্নিং মানে কেউ যদি একটানা পুরোটা দেখে অবশ্যই দেখবে যে প্যানেলিং বলি, ক্যারেক্টার ডিজাইন বলি বা ইভেন কালার এগুলাতে অনেক চেঞ্জ। আমি বলব না যে এটা বেস্ট কিন্তু আমি এইটা খুব এনজয় করি। যে আমি যে 1 যখন দেখি আর 5 যখন দেখি নিজের কাছে এটা একটু মজা লাগে। পুরো জার্নিটা আমার কাছে একটা রিপ্লে বা রিক্যাপ হয়। তো আমি পার্সোনালি এটা খুবই পছন্দ করি এই উপন্যাসটা এবং এটা আঁকতে পেরে কমপ্লিট হয়েছে সেটাও বোধহয় ২ বছর না ৩ বছর হয়ে গেছে। তো এখন যেটা আমাদের মূল টার্গেট যেটা যেমন মফিজ উদ্দিনটা যেরকম আমরা রিসেন্টলি একটা কম্পাইলেশন করেছি, সেইরকম ভাবেই কারণ অনেকে চায় যে এইটা আছে সেইটা নাই যেটা ১, ২, ৩, ৪ এর সমস্যা। তো সবগুলি একত্রে একটা মলাটে এবার আসতে যাচ্ছে। তো আমরা সেটার ২ টা ভ্যারিয়েন্ট কভারে অন্তত ৩০০ কপি আমরা আগে বাজারে আনতে যাচ্ছি পরীক্ষামূলকভাবে। এবং ফাইনালি হয়তো এটা একটা হার্ড বাইন্ড কভার যেটা রিয়ালি মানে আমরা কি বলে শেলফে রাখতে চাই। এরকম একটা ভার্শনও আসবে। বাট ১ম এ আমরা একটা মডেলে সবাইকে একটা ভার্শন দিতে চাই যেটাকে আমরা বলি টিপিবি বা ট্রেড পেপার ব্যাক মানে এই ধরনের একটা শক্ত কভার মেবি স্পট ল্যামিনেটেড আমি সিওর না। এবং যেহেতু এটা ২৫০ সামথিং পেজ একটা ইন্টারেস্টিং স্পাইনও পাবেন আপনারা। স্পাইনটাও ইম্পোর্টেন্ট আমার কাছে কারণ মাঙ্গা যেমন নিউজপ্রিন্ট হোক বা যাই হোক ওটার একটা থিকনেস থাকে। ওটা শেলফে রাখলে ভালো লাগে বা কালেক্টিবল। কারণ আমি সিওর যে অনেকেই আছেন যারা অলরেডি এটা কিনেছি বা কালেক্ট করেছি তারা হয়তো টিপিবিটাও চান। সুতরাং এটাতে এটা থাকবে। আর এছাড়া যারা আ আর্লি বার্ড এদের জন্য আমরা কিছু ভাবছি হয়তো আমি কিছু রুহানের অরিজিনাল ড্রইং করে দিলাম। আমরা এখন একটু সিওর না। এটা ভাবছি আজকে ইনফ্যাক্ট ভাবছি যে কি করা যায়। এবং এটার প্রি-অর্ডারটাও আপনারা পাবেন পেজেই। সেইখানেও আমরা আরেকটু ডিটেইল বলব যে কি করা যায়। কিন্তু এটা বেসিক্যালি আজকের ভিডিওটা বইটা কিনুন সেটা তো থাকবেই কিন্তু তার চেয়ে বেশি আমার যে এই জার্নিটা মানে কেন এটা প্রায় ৭ বছর ধরে একটা বইয়ের কাজ করা এবং হয়তো আ এটা দরকারও ছিল। কারণ ১ম বছরে আমার এখন মনে হয় যে তখনকার আমার যে স্কিল বা আন্ডারস্ট্যান্ডিং বা যাই বলি তাতে যদি আমি একটানা ২ বছরে বা ১.৫ বছরে ৩০০ পেজ করে ফেলি মেবি এখন এসে আমার রিগ্রেট হতো যে কেন আরেকটু বেটার করা যেত আরেকটু পরে করলে। কিন্তু এটা একটা নেভার এন্ডিং কখনোই কেউ কারো বেস্ট এ পৌঁছায় না। এটা একটা জার্নি। তারপরও পুরোটা দেখলে আপনারা এটাও একটা মজা পাবেন বলে আমার মনে হয়। আর উপন্যাসটা দারুণ। একটা মজার জিনিস বলে শেষ করি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে এমন হতো যে আঁকতে মনে হচ্ছে যে কতক্ষণ আঁকবো? মানে এই সিন তো শেষ হচ্ছে না। তো আমি পুরাটা পড়ে আবার দেখলাম যে কিছু ক্যারেক্টার কমায় দিলেই হয়। মানে এই ক্যারেক্টার গুলো অত ইম্পোর্টেন্ট না। তো আমি তখন অলরেডি জাফর ইকবাল স্যারের সাথে ফোনেও কথা হতো রুহান নিয়ে। আমি স্যারকে কল করে বললাম যে, "স্যার এরকম ৩ জন ক্যারেক্টার আছে। এদেরকে যদি গল্পের মধ্যে কমিক্সে মেরে ফেলি গুলি করে তাহলে এটা ছোট হয়ে যায় কমিক্স।" উনি বললেন, "মেরে ফেলো ইচ্ছা মত গুলি করতে থাকো চারদিকে।" তিনি বললেন যে, "তুমি মেরে ফেলবা।" তারপর আমি বললাম যে, "এটা মূল উপন্যাস সমস্যা হবে না?" তিনি বললেন, "না, কারণ মূল উপন্যাস তো আছেই।" মানে এটা তো একটা টেক্সট যার লাগবে সে মূলটা পড়বে। এটা তো আরেকটা ভার্সন। তো এই স্বাধীনতা দেয়া অনেকে কিন্তু উল্টা যে খুবই ভিক্টোরিয়ান যে একটা লাইনও চেঞ্জ করা যাবে ইত্যাদি। তো উনি খুবই ফ্লেক্সিবল এবং এক কথায় উনি যা বলতাম বলতেন, "হ্যাঁ, সিওর।" মানে মূল গল্পটা ঠিক থাকলেই হবে। ক্যারেক্টার ইচ্ছামত বা সিন-টিন ইত্যাদিও বাদ দিয়ে যোগ দিয়ে যেটা দরকার। এবং সত্যি বলতে কি এটা যদি আমি একদম ১ম ইস্যুতে বুঝতাম যে এইটুকু ফ্লেক্সিবিলিটি আছে, মেবি এটা আরো কুইকার হতো। কারণ এখানে প্রচুর সময় গেছে যে কিভাবে এটা ছোট করা যায়। কি আঁকবো, কি বাদ দিব? তো ১ম এ এটা জিজ্ঞেস করার ওই সাহসটা থাকলে হয়তো আমার আরো ইজি হয়ে যেত, আমি জানি না। এনিওয়ে আই বিলিভ পরবর্তী যে গ্রাফিকটা আমরা করতে চাই, ইনফেক্ট মাঝখানে আমার পার্সোনাল আরো কয়েকটা বের হইছে। পরবর্তী যেটাই করতে চাই
অবশ্যই এটার চেয়ে ফাস্টার হবে বিভিন্ন কারণ। তো থ্যাংক ইউ এভরিওয়ান সাথে থাকার জন্য। ভবিষ্যতে আশা করি আরো ইন্টারেস্টিং কিছু গ্রাফিক নভেল নিয়ে ঢাকা কমিক সামনে আসতে পারবে। ভালো থাকবেন।